রাত্রে দিলীপ বাবু নিজেই ফোন করলেন, উনি নবমীর দিন আসবেন। কোনোভাবে যদি ভদ্রলোককে রাজি করাতে পারি বাড়িটা কেনাতে। অষ্টমীর দিন এসে গেল। অষ্টমী পুজোর মধ্যে রজতবাবু এলেন সকলকে নিয়ে। দাদু ভাইয়ের চোখ দুটো সেদিন ওইরকম হয়ে গেছিল, বড় বড় লাল লাল। কোন দিন কুট্টি বাবু? যেদিন তোমার দাদু মারা গেলেন সেই দিন? হ্যাঁ। আচ্ছা কুট্টি বাবু, তোমার দাদুর যখন ওরকম হয়েছিল তখন তো তুমি দাদুর সঙ্গেই ছিলে, তাই না? না। সে কি, তুমি তো তোমার দাদুর সঙ্গে খেলছিলে। খেলছিলাম তো লুকোচুরি। প্রথমে আমি লুকিয়েছিলাম, দাদু ভাই আমাকে ধরে ফেলেছিল। তারপরে আমি চোর হয়েছিলাম, দাদু ভাই লুকিয়ে পড়েছিল, আমি বান্টু গুনছিলাম। 15, 16, 17, 18, 19, 20, 21। দাদু ভাই, দাদু ভাই, লুকিয়েছো? কই কু করলে না তো? আমি জানি তুমি লুকিয়ে আছো। আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। দাদু ভাই, দাদু ভাই, কই তুমি? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তোমাকে ঠিক ধরে ফেলবো, ঠিক খুঁজে বের করবো। তুমি আমাকে একদম ধাপ্পা দিতে পারবে না। এই আমি এগোচ্ছি। দাদু ভাই, কি হচ্ছে তোমার? কি হচ্ছে তোমার? কি হচ্ছে তোমার? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। ঠিক আছে, ঠিক আছে কুট্টি বাবু, এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো তোমার দাদুর ব্রেভ বয়, তাই না? একদম ভয় পাবে না। আর আমি তো আছি। একদম ভয় পাবে না, বুঝেছো? ভূতে ভর করা মানুষের চিন্তা ভাবনা এত পরিষ্কার থাকে? বাড়ির লোকেদের ডেকে আনতে বলেছিলেন, কুট্টিকে তুলে ধরেছিলেন কি করে? দিদি ভাই এসো, অঞ্জলি শুরু হবে। চল।
মিসেস মিত্র, আপনি আমাদের বলেছেন বাড়ি বদল করে অন্য জায়গায় চলে যেতে। এটা কিন্তু আমি আপনার কাছ থেকে আশা করিনি। তুমি আমাকে ভুল বুঝো না মোহর, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। দেখো, আমার মনে হয় এই মুহূর্তে তোমাদের ওই বাড়িতে থাকাটা একদম নিরাপদ নয়। হ্যাঁ, ফুল নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরজি শুরু করুন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা বস্তন্তি সূরয়ঃ। আপনি কি সত্যি বিশ্বাস করে নিয়েছেন নাকি যে ওই বাড়িতে যা হচ্ছে সবকিছু ভূতের কাণ্ড? দেখো, ভূত কিনা আমি জানি না, তবে তোমার বড়দার মৃত্যু যেভাবে হয়েছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কিভাবে হতে পারে সেটা আমার মাথাতেই আসছে না। ওইভাবে একটা মানুষ। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে এষ পুষ্পাঞ্জলি ওং দুর্গায় নমঃ। আপনার কি সত্যি মনে হয় যে ওই বাড়িতে সবাই ভূত দেখছে? একটা কথা তো আমি এক্ষুনি আপনাকে বলেই দিতে পারি, যেটা বাচ্চাদের দুষ্টুমি ছিল। স্নিগ্ধার ভূত দেখাতে তো? হ্যাঁ, ওরা তো মজা করছিল, কিন্তু এরপরেও আপনি কিছু করবেন না? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যশ পরে পুণ্ডরিকাক্ষং সবচ্ছ অভ্যন্তর শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্বিতানি পূর্ণানি ওং ষষ্ঠী দিবসে। স্নিগ্ধা মাসির তো সবকিছুতেই ভূতের ভয়। এতদিন ধরে আমাদের বাড়িতে রান্না করছে, কিন্তু রাত হলেই এমনি যেখানে সেখানে ভূত দেখে। আর লোডশেডিং হলে তো কথাই নেই। একটা সাদা পর্দা কি উঠলো, উনি ভাবলেন এই বুঝি কেউ এলো আঁচল উড়িয়ে। আচ্ছা, হ্যাঁ, ওরেই ভয় পাওয়া নিয়ে আমরা কত হাসাহাসি করতাম। আর বিশেষ করে কুট্টিও তো সুযোগ পেলেই ওকে ভয় দেখাতো। ইনফ্যাক্ট দোতলার জানলা দিয়ে যে ভূত দেখার ব্যাপারটা, ওটা তো কুট্টি করেছিল। ফুলঝাড়ুর মাথায় সাদা কাপড় বেঁধে। কেউ ধরতে পারেনি? হ্যাঁ, ধরা পড়েছিল আমার কাছে, খুব বকেছিলাম আমি। তাছাড়া এমনিতেও তখন বাড়িতে আস্তে আস্তে সবার মধ্যে ভয়টা ছড়িয়ে যাচ্ছে। আর মাসিরও শরীরটা ভালো ছিল না, চোট পেয়েছিল খুব, বেশ কয়েকদিন বিছনা থেকে উঠতে পারেনি। মিসেস মিত্র, এরকম ভাবে হয়তো এই ঘটনাগুলো আমাদের সাথে কেউ, মানে কুটির পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু অন্য কেউ। তোমার ধারণা ইচ্ছে করে কেউ এটা করেছে তোমাদের সাথে, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য হতে পারে বলে তোমার মনে হয় মোহর? সেটা জানি না। তারপর বলো না কি হলো। তারপরে আর কি, অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর শুরুর 24 মিনিট, এই সময়টুকু নিয়ে হয় সন্ধি পুজো। আর চন্ডমুন্ড কি মহিষাসুরের ভাই ছিল? দূর বোকা, ওরা তো মহিষাসুরের সেনাপতি ছিল। ওরাও কিন্তু ভীষণ সাংঘাতিক অসুর ছিল, কেউ ওদেরকে হারাতে পারেনি। শেষমেশ মা দুর্গা এই সময় তাদেরকে মা চণ্ডী রূপে বধ করেছিলেন। তাই থেকে এই সময়টা হয় সন্ধি পুজো। কত
কত কি জানে আমাদের ছোট নাতু, বলো। সব জানি না ঠাম্মা, বাবার কাছ থেকে গল্প শুনে শুনে যেটুকু জানতে পেরেছি। তাই বা কতজনে জানে আজকালকার দিনে? ওই ভেলকি দুলকির সাথে আমিও তো শুনে নিলাম। আর কি, অষ্টমী পেরিয়ে নবমী পড়া মানেই তো বুকের ভেতর দূর দূর করে। রাত পোয়ালেই দুর্গা ঠাকুর ছেলেপুলে নিয়ে কৈলাসে ফিরে যাবে, তখন এত হইচই সব ফাঁকা হয়ে যাবে। সেই তো শুরু হলে শেষ হবে। আজ থেকে তো ঢাকি বাজাবে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, তারপর থেকে তো বুকের ভেতরটা কেমন টন টন করে ওঠে। আর তারপর স্কুলও খুলে যাবে। স্কুল খুললেই তো পরীক্ষা। পুজোটা যে কেন সারা বছর হয় না, তোর ভালো লাগে না। আরে বাবা, তাতে কি? এবছর মা চলে গেলে আবার তো সামনের বছর আসবেন, তখন তো আরো মজা, ডবল আনন্দ। বল। আপনি আমাদের বলেছেন বাড়ি বদল করে অন্য জায়গায় চলে যেতে। এটা কিন্তু আমি আপনার কাছ থেকে আশা করিনি। আপনি কি সত্যি বিশ্বাস করে নিয়েছেন নাকি যে ওই বাড়িতে যা হচ্ছে সবকিছু ভূতের কাণ্ড? দাদু ভাইয়ের চোখ দুটো সেদিন ওইরকম হয়ে গেছিল। তোমার দাদুর চোখগুলো কিরকম? বড় বড়, লাল লাল। এই নিন আমাদের বাড়ির নবমীর প্রসাদ, একটু মুখে দিন। এত সব কেন? আরে কোথায়, অল্প অল্প দিয়েছি তো। আমাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, আপনি প্রথমবার এসেছেন, একটু প্রসাদ খাবেন না? কিন্তু এতগুলো আমরা তো জাস্ট কথা বলতে এসেছি। তাহলে কি হয়েছে, একটু খান তো, কিচ্ছু হবে না। আপনি একটু জল নিয়ে আনা বাবা। হ্যাঁ আপনি বসুন না। হ্যাঁ, লজ্জা পাচ্ছিস কেন? খা, আমাদের বাড়ির ভোগ। খা, সামান্যই তো দেওয়া হয়েছে, আপনিও খান। দিলীপ বাবু, আপনি কিছু ভাবলেন? না, স্থির তো নতুন করে কিছু করার নেই মিসেস মিত্র। আমি সত্যি নিরুপায়। মানে এ কথা তো আমি আপনাকে ফোনে বলেছিলাম। আমার মনে হয় আমার দ্বারা কোনো সাহায্য হবে না। দেখুন, আমি ব্যবসাদার মানুষ, ব্যবসাটাই ভালো বুঝি। ওটা নিলে আমাকে ফেলে রাখতে হবে। আমায় মাফ করবেন, ওতে কিন্তু আমি অনেকটা লসে পড়ে যাব। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি লসের কথা কেন বলছেন। এত বড় একটা জমিতে অত বড় একটা বাড়ি, মানে এটা তো লস হওয়ার কোনো কারণই নেই। দেখুন, বাড়ি জমির দর তো কখনো পড়ে না, এটা তো অ্যাসেট হয়ে থেকে যাবে আপনার কাছে। না আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে রজতরা, মানে ওদের গোটা পরিবার খুব বিপদের মধ্যে পড়ে গেছে। দেখুন না যদি কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু ওটা নিয়ে আমি কি করব বলুন? আমাকে তো ফেলে রাখতে হবে। আর এমন তো নয় যে ও বাড়িটা আমি নিতে চাইনি প্রথমে। রজতবাবু তো জানে। আগে হ্যাঁ, প্রায় বছর খানেক আগে উনি বাবার কাছে এসেছিলেন এই প্রপোজালটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসবো নাই বা কেন? ওইরকম একটা লোকেশন, অতখানি জায়গা, সব মিলিয়ে আমার মতো ব্যবসায়ী যে কেউ আগ্রহী হবে বাড়িটা নিতে। ও
ও, আপনি আগেও বাড়িটা কিনতে চেয়েছিলেন? হ্যাঁ, ওই বছরখানেক আগে আমি গিয়েছিলাম মৃগাঙ্ক বাবুর কাছে, তো উনি তো হেসেই উড়িয়ে দিলেন আমার প্রস্তাব, কোনো কথা কানেই তুললেন না। আপনি কি তখন কোনো দর দিয়েছিলেন? হ্যাঁ, ওই জমির দাম একটা হিসেব করে একটা অ্যামাউন্ট বলেছিলাম ওনাকে। উনি হেসে বললেন 100 কোটি দেবেন, বলুন। এরপরে আর কথা এগোয়? অবশ্য এরপরে আমি আর এ নিয়ে বিশেষ কোনো চেষ্টা করিনি। কেন? আমি তো শুনেছি প্রমোটাররা জমি নেবার জন্যে অনেক সময় জবরদস্তিও করে। বাট মিসেস মিত্র, আমি জমির কারবারি হলেও পুরনো বাড়ির উপর মানুষের যে টান সেটা কিন্তু বুঝি। আমার নিজের বাড়িও সোদপুরের দিকে, হ্যাঁ, তা প্রায় 150 বছর হবে ওই বাড়ি। আমি তো কোনোদিন ভাবতেও পারি না ওই বাড়িটা কোনোদিন ভাঙা পড়বে। আপনাদের তো ব্যাংকে দেখানোর জন্য প্রপার্টিরও দরকার হয়, আর তাছাড়া এই ভূতের বদনাম ভুলতে মানুষের আর কতদিন লাগবে বলুন? তখন তো পুরোটাই আপনার লাভ, তাই না? সত্যি কথা বলবো, আসলে এ তল্লাটে আমার বেশ কিছু প্লট আছে, কিন্তু এই ম্যাগনোলিয়া ভিলার ভূতের বদনামের জন্য অন্য প্লটগুলোর বিক্রিতে এফেক্ট পড়েছে। আসলে জায়গাটার বদনাম হচ্ছে, খদ্দের পালাচ্ছে। সে কি, কিন্তু ভূতের ভয় তো আমাদের বাড়িতে, আপনার প্লটে কাছাকাছি বলে। মিসেস মিত্র, আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গে যখন দেখা হয়েই যাচ্ছে তখন আপনাকে অনুরোধ করব যে আপনি ম্যাডাম এই বাড়িটা যে ভূতের বাড়ি নয় সেটা প্রমাণ করে আমার ব্যবসাটাকে বাঁচান। কিন্তু এখন তো দেখছি আপনি নিজেই মেনে নিয়েছেন ওটা হন্টেড হাউস। আচ্ছা, সত্যি কি ভূতের ব্যাপারে? সত্যি কথা বলতে কি আমি আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না দিলীপ বাবু। ব্যথা করছে না? এখন করছে না, ব্যথা কমানোর ওষুধ দিয়েছে তো। আমি কি করবো বলুন না মিসেস মিত্র? আমার মেয়েটাকে উঠতে পারবে না। আমি কিছু বুঝতে পারছি, আমার মাথা কাজ করছে না। গাছতলায় থাকতে হয় সেও ভালো, ভেবে কি বাঁচা যায় বলুন তো? যাদেরকে নিয়ে বেঁচে থাকা সংসার, তারাই যদি এভাবে একের পর এক। মাসিমা, চেষ্টা তো আমরাও করছি, আপনারা এই বাড়িটা যাতে বিক্রি করে দিতে পারেন। হবে না, এই বাড়িটা ভূতের বাড়ি এ কথা জানার পরেও কে বলুন তো নিজের জীবন বিপন্ন করে এ বাড়িতে থাকতে আসবে? কেউ আসবে না, কোনোদিন এ বাড়ি বিক্রি হবে না। আমাদেরকে
এ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। আঁখি, তুমি ছায়ামূর্তি দেখে সেদিকে ছুটলে কেন? বাড়ির বড় কাউকে কেন ডাকলে না? আমি ওকে ধরতে গেছিলাম।